বিসমিল্লাহির রহমানির রহিম। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, শুভ বিকাল। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি স্কুল অ্যান্ড কলেজ ঢাকা এর অনলাইন পাঠদান কার্যক্রমে তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে নগদান বই এর অধ্যায় থেকে কিছু আলোচনা করেছি, আর তারই ধারাবাহিকতায় আজকেও আমরা নগদান বই থেকেই আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমরা গত ক্লাসে নগদান বই কি, নগদান বইয়ের শ্রেণীবিভাগ, নগদান বইয়ের ছকগুলো এবং নগদান বই প্রস্তুত প্রণালী এবং 2 ঘ নগদান বই একটি অঙ্কের সমাধান শিখেছি। আজ আমরা নগদান বই এই অধ্যায় থেকে নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা এই দুটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমাদের পরীক্ষায় মাঝে মাঝেই এই দুটি অর্থাৎ নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা থেকে 10 নম্বরে একটি প্রশ্ন থাকে এভাবে, যে কোনগুলো নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা অন্তর্ভুক্ত হবে না, যার মানবর্ণ থাকে 2। আবার থাকে খ নম্বর, উপরযুক্ত লেনদেনগুলো হতে নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো, নাম্বার হবে 4। এবং ঘ নম্বর থাকে উপরযুক্ত তথ্যের আলোকে একখানা নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো। তাহলে মোট 10 নম্বরে একটি প্রশ্নের সমাধান আজকে আমরা শেখার চেষ্টা করব। কাজে এই ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। আমরা প্রথমে নগদ প্রাপ্তি জাবেদা সম্পর্কে জানতে চাই। প্রথমে আমরা খেয়াল করি এই নগদ প্রাপ্তি জাবেদা জিনিসটা কি। খুবই সহজ। একটা নির্দিষ্ট সময়ের কোনো প্রতিষ্ঠানের নগদ আন্তঃপ্রবাহ জানার জন্য সকল প্রকার নগদ এবং নগদ সমতুল্য প্রাপ্তিগুলো নিয়ে যে বই বা জাবেদা তৈরি করা হয় তাই হলো নগদ প্রাপ্তি জাবেদা। খুবই সহজ জিনিস। শুধুমাত্র প্রাপ্তিগুলো এই নগদ প্রাপ্তি জাবেদায় অন্তর্ভুক্ত হবে। এবার আমরা নগদ প্রাপ্তি জাবেদার ছক দেখব। ছক প্রথমে বসবে তারিখ, তারপর ক্রেডিট হিসাব খাত, এরপর সূত্র, তারপর নগদান ডেবিট, বাট্টা ডেবিট, বিক্রয় ক্রেডিট, দেনাদার ক্রেডিট এবং সর্বশেষ হচ্ছে অন্যান্য হিসাব ক্রেডিট। এই হলো আমাদের নগদ প্রাপ্তি জাবেদার ছক। আর নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করা অত্যন্ত সহজ একটা কাজ। এর জন্য আমাদের মাত্র 2টি বিষয় জানলেই হয়। তার একটি হচ্ছে এই ছকটা আঁকা শিখতে হবে এবং 2 নম্বর হচ্ছে লেনদেনের ডেবিট এবং ক্রেডিট নির্ণয়করণ শিখতে হবে। আমাদের মনে রাখতে হবে নগদ প্রাপ্তি জাবেদা অর্থাৎ যে সমস্ত লেনদেনের ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ে নগদ হিসাব ডেবিট হয় সেগুলোই নগদ প্রাপ্তি জাবেদায় অন্তর্ভুক্ত করতে হয়। যাই হোক, আমরা পরে নিয়মকানুন আরও ভালোভাবে দেখব। এবার আমরা শিখব নগদ প্রদান জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদার মতো নগদ প্রদান জাবেদাও একই রকম। এখানে নগদ আন্তঃপ্রবাহ আর এখানে হবে একটা নির্দিষ্ট সময়ে কোনো প্রতিষ্ঠানের
নগদ বহিঃপ্রবাহ জানার জন্য নগদ প্রদান এবং নগদ সমতুল্য প্রদানসমূহ যে বইতে দেওয়া হয় তাই হচ্ছে নগদ প্রদান জাবেদা। তোমরা বই থেকে সংজ্ঞাগুলো শিখে নেবে। এবার আমরা দেখব নগদ প্রদান জাবেদার ছক। ছকও খুবই সহজ। প্রথমে তারিখ, তারপর চেক নম্বর, তারপরে ডেবিট হিসাব খাত, সূত্র, এটার বিপরীত এখানে হবে ক্রয় ডেবিট, পাওনাদার ডেবিট, অন্যান্য হিসাব ডেবিট, বার্তা ক্রেডিট এবং নগদান ক্রেডিট। এটা হলো আমাদের নগদ প্রদান জাবেদার ছক। নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদার ছকে একটু পার্থক্য আছে। নগদ প্রাপ্তি জাবেদায় থেকে নগদ প্রদান জাবেদায় একটি গড় বেশি থাকে, সেটা হলো চেক নম্বর। আমরা লক্ষ্য করি নগদ প্রাপ্তি জাবেদায় তারিখ, ক্রেডিট হিসাব খাত, সূত্র, নগদান ডেবিট, বার্তা ডেবিট, বিক্রয় ক্রেডিট, দেনাদার ক্রেডিট, অন্যান্য হিসাব ক্রেডিট। তাহলে মোট 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ নগদ প্রাপ্তি জাবেদায় ছকে গড় থাকে 8টি এবং নগদ প্রদান জাবেদার ছকে গড় থাকে 9টি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে খেয়াল করতে হবে ছকটা মনে রাখা খুবই সহজ। প্রাপ্তি জাবেদা অর্থাৎ নগদান ডেবিট একটা খতিয়ানের অংশ, তাহলে নগদান ডেবিট যেখানে আছে সেগুলো এখানে আসবে। এখন কোন কোন ক্ষেত্রে নগদানের আগমন ঘটে অর্থাৎ নগদ অর্থে আগমন ঘটে? আমরা যদি পণ্য বিক্রয় করি তাহলে নগদ টাকা আসে। আবার আগে বাকিতে পণ্য বিক্রয় করেছি, তাদের কাছে টাকা পাওয়া যাবে, দেনাদার তাদের কাছে টাকা আসবে। এছাড়া অন্যান্য খাত থেকেও নগদ অর্থের আগমন ঘটতে পারে। ছকটা আমাদের মনে রাখতে হবে। অন্যদিকে নগদ প্রদান জাবেদা আমরা কোন কোন খাতে আমাদের নগদ অর্থের নির্গমন হয়, অর্থাৎ নগদ অর্থ চলে যায়, পণ্য ক্রয় করলে চলে যায়, তাহলে ক্রয়ের মাধ্যমে হয়। আর পাওনাদারকে যখন আমরা টাকা পরিশোধ করি তখন নগদ অর্থের নির্গমন ঘটে। আবার অন্যান্য ক্ষেত্রেও নগদ অর্থের নির্গমন ঘটতে পারে। আর যখন আমরা কারোর কাছ থেকে টাকা পাবো তখন বার্তা ছাড় দিতে হয়, আর যখন কাউকে আমরা টাকা পরিশোধ করি তখন বার্তা পাওয়া যায়। যাই হোক, আমরা এতক্ষণ নগদ প্রাপ্তি জাবেদা কি এবং এর ছক দেখলাম, সেই সাথে নগদ প্রদান জাবেদা কি এবং এর ছক দেখলাম। এবার আমরা দেখব নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদায় কোনগুলো অন্তর্ভুক্ত হয় না। যেগুলো নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদায় আসে না। আমাদের অনেক সময় ক অংশে 2 নম্বরের একটি প্রশ্ন থাকে যে উপযুক্ত তথ্যের আলোকে যেগুলো নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদায় আসবে না তার পরিমাণ নির্ণয় করো। এটা খুবই সহজ। আমাদের মনে রাখতে হবে যে লেনদেনের দ্বারা প্রতিষ্ঠানের তারল্যের কোনো পরিবর্তন ঘটে না সেগুলোই নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদায় আসে না। আমরা যদি একটা উদাহরণ দেই তাহলে বিষয়টা আমাদের কাছে আরও স্পষ্ট হবে। যদি মনে করো প্রতিষ্ঠানের টাকা আমরা ব্যাংকে জমা রাখলাম, তাহলে এক্ষেত্রে প্রতিষ্ঠানের টাকা ব্যাংকে জমা দেওয়ার কারণে প্রতিষ্ঠানের ব্যাংক ব্যালেন্স বাড়বে, অন্যদিকে প্রতিষ্ঠানের ক্যাশের টাকাটা কমবে। এখানে তারল্যের কোনো পরিবর্তন ঘটবে না। অর্থাৎ প্রতিষ্ঠানের টাকা যদি ব্যাংকে জমা দেওয়া হয় তাহলে তা নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদায় আসবে না। একইভাবে যদি আমরা ব্যবসা প্রতিষ্ঠানের প্রয়োজনে প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন করি তাহলে নগদ টাকা বাড়বে,
এবং ব্যাংক হিসাবে টাকা কমবে, এর দ্বারাও তারল্যের কোনো পরিবর্তন ঘটে না। তাই এই টাকা উত্তোলন করলেও এটাও আমাদের নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা অন্তর্ভুক্ত হবে না। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম কোনগুলো নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদায় আসে না। এবার নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা তৈরির কিছু নিয়ম আমরা আগেই বলেছি। শুধুমাত্র ছক যদি কেউ আঁকতে পারে এবং হিসাবের ডেবিট এবং ক্রেডিট নির্ণয়করণ করতে পারে, তাহলে সে অবশ্যই এই অঙ্কগুলো সমাধান করতে পারবে। শিক্ষার্থী বন্ধু, আমরা সেই অনেক আগের থেকে যে ক্লাস নিচ্ছি, আজকের ক্লাসটি আমাদের 13তম ক্লাস। সেই ক্লাসের শুরু থেকে আমরা হিসাবের ডেবিট এবং ক্রেডিট নির্ণয় নিয়ে আলোচনা করেছি এবং এগুলোকে আমরা বেসিক ক্লাস বলেছি। যারা হিসাবের ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে পারে, আমরা তখন বলেছি তারা পরবর্তীতে আরও অনেক অঙ্কের সমাধান করতে পারবে। আর আমাদের হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা অধ্যায়ের অঙ্কই এই ডেবিট এবং ক্রেডিট নির্ণয় সংশ্লিষ্ট, এবং যারা এই ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে পারে তারা এ ধরনের সকল অঙ্কেরই সমাধান খুব সহজেই করতে পারে। যাই হোক, আমরা দেখলাম নগদ প্রাপ্তি জাবেদা কি, এর ছক, নগদ প্রদান জাবেদা কি, এর ছক, কোনগুলো নগদ প্রাপ্তি জাবেদা এবং কোনগুলো নগদ প্রদান জাবেদায় আসে না তা জানলাম। আর জানলাম মাত্র হিসাবের ডেবিট এবং ক্রেডিট নির্ণয়করণ করতে পারলে আর এই ছক দুটি আয়ত্ত করতে পারলেই খুব সহজেই একজন শিক্ষার্থী এই প্রশ্নের সমাধান করতে পারে। এখন আমরা একটা প্রশ্নের আলোকে সমাধান করতে চাই। তাহলে আমি একটি প্রশ্ন লিখে নিচ্ছি। অঙ্কগুলো খুবই সহজ, তোমাদের শুধুমাত্র হিসাবের ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করার যোগ্যতা অর্জন করতে পারলেই এর সমাধান খুব সহজেই করা যাবে। যাই হোক, মনে করি 2020 সাল, 2020 ইং মে 7, পণ্য বিক্রয়, মনে করলাম পণ্য বিক্রয় আছে এখানে 10,000। মে 10 হতে পারে এরকম, মিস্টার রহিমের নিকট পাওনা 8,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 7,800 টাকা প্রাপ্তি। এটা একটা প্রশ্ন। মনে করলাম 15 তারিখ পুরাতন আসবাবপত্র বিক্রয় ধরলাম 5,000 টাকা। 25 তারিখ মনে করতে পারি এরকমভাবে, ব্যাংক সুদ প্রাপ্তি। 27 তারিখে এরকম আসতে পারে, মনে করলাম ব্যাংক হতে উত্তোলন। মনে করলাম 3,000 টাকা, ব্যাংক সুদ প্রাপ্তির টাকা দেওয়া হয় নাই, মনে করলাম 1,000 টাকা। যাই হোক, আরও আমরা নিতে পারি 30 তারিখ, এভাবে ধরি অতিরিক্ত মূলধন আনয়ন, ধরলাম 7,000 টাকা। এটাই আমাদের একটা উদ্দীপকের অংশ। আমি এখান থেকে তোমাদের ক এবং খ অর্থাৎ মোট 6 নম্বর একটি প্রশ্নের সমাধান দেখাবো। মনে করো ক অংশে বলা আছে, উপযুক্ত তথ্যের আলোকে যেগুলো নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদায় আসবে না
তার পরিমাণ নির্ণয় করো। তার নাম্বার থাকবে 2। আর খ অংশে বলা আছে এই তথ্যের আলোকে অর্থাৎ উপযুক্ত তথ্যের আলোকে একটি নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো। তাহলে আমরা এক প্রশ্ন লিখব না, শুধু কয়ের সমাধান করি। ক অংশের সমাধান খুবই সহজ। আমরা আগে শিখেছি যে লেনদেনের দ্বারা প্রতিষ্ঠানের তারল্যের কোনো পরিবর্তন হয় না সেগুলো নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদায় আসে না। তাহলে আমাদের এখানে সমাধানের ছকটা হবে এরকম: প্রথমে তারিখ, তারপর বিবরণ, টাকা, টাকা। খুবই সহজ। আর আমাদের এখানে আইটেমও খুবই কম। আমরা পুরো প্রশ্নটা যদি খেয়াল করি, এখানে দেখব যে 27 তারিখ ব্যাংক থেকে উত্তোলন। এর দ্বারা ব্যাংক থেকে উত্তোলনের ফলে প্রতিষ্ঠানের নগদ অর্থের আগমন হয় আর প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের ভলিউম হ্রাস পায়, অর্থাৎ এর দ্বারা তারল্যের পরিবর্তন হয় না। সুতরাং এই 27 তারিখের লেনদেনটি নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদায় আসবে না। তাহলে আমরা এখানে লিখব 2020 ইং মে 27। এখানে বিবরণের ঘরে যা যাই লিখলে অসুবিধা নাই। তাহলে ব্যাংক হতে উত্তোলন, টাকা পরিমাণ 3000। যেহেতু আর কোনো আইটেম নাই তাহলে এখানে হবে 3000 শেষ। এটুকুন করলেই পরীক্ষায় 2 নম্বর পাওয়া যাবে। যাই হোক, আমরা এতক্ষণ কোনগুলো নগদ প্রাপ্তি জাবেদায় আসে না তা নির্ণয় করলাম, প্রদান জাবেদায় আসে না তা নির্ণয় করলাম। এবার আমরা খ অংশের সমাধান করব। খ অংশ সমাধান প্রশ্নটা ছিল আমাদের এরকম যে উপযুক্ত তথ্যের আলোকে একটি নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো। তাহলে এখানে আমাদের সমাধান খ সমাধান আমরা লিখব নগদ প্রাপ্তি জাবেদা। এটা আমাদের ছক আঁকতে হবে। ছক আমরা জানি নগদ প্রাপ্তি জাবেদায় মোট 8টি ঘর থাকে। তার মধ্যে প্রথম হবে তারিখ, এখানে লিখব আমরা তারিখ। তারপর ক্রেডিট হিসাব খাত, ক্রেডিট হিসাব খাত। এরপর সূত্র, এরপর নগদান ডেবিট, নগদান ডেবিট। তারপর বার্তা ডেবিট, বার্তা ডেবিট। এবার নগদ টাকা আগমন হয় কিভাবে সেগুলো লিখতে হবে, অর্থাৎ বিক্রয় করলে তাহলে বিক্রয় ক্রেডিট। দেনাদারের কাছ থেকে টাকা পাওয়া যায় তাহলে দেনাদার ক্রেডিট। আর অন্যান্য খাত থেকেও টাকা আসতে পারে তাহলে সর্বশেষ হচ্ছে অন্যান্য হিসাব ক্রেডিট। এই হলো আমাদের ছক। এবার আমরা প্রয়োগ দেখব, খুবই সহজ। তাহলে প্রথমে তারিখ, তারিখে করে আমরা লিখব 2020 ইং মে 7। পণ্য বিক্রয় আমরা আগে বলেছি শুধুমাত্র হিসাবের ডেবিট এবং ক্রেডিট নির্ণয়করণ করতে পারলেই নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা প্রস্তুত করা যায়। তাহলে আমরা যেখানে নির্ণয় করি পণ্য বিক্রয়, তাহলে এখানে নগদান ডেবিট, নগদান ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। যাই হোক, আমরা করতেছি নগদ প্রাপ্তি জাবেদা খতিয়ানের মতো। তাহলে এখানেও ডেবিট আছে নগদান হিসাব, ক্রেডিট আছে বিক্রয় হিসাব। আমরা এখানে লিখেছি ক্রেডিট হিসাব খাত, তাহলে শুধু এখানে বিক্রয় লিখলেই চলবে। টাকার পরিমাণ নগদে করে 10,000। আর টাকাটা আমাদের আসতেছে বিক্রয় খাতে, তাহলে নগদ বিক্রয় বরাবর বিক্রয় খাতেও বসবে
10,000। খেয়াল করতে হবে আমাদের পোস্টিং দেওয়ার সময় মোট ডেবিট টাকা এবং মোট ক্রেডিট টাকা সবসময় সমান হবে, অর্থাৎ 7 তারিখে নগদে করে ডেবিট 10,000 টাকা এবং বিক্রয় ছিল ক্রেডিট 10,000 টাকা, অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট সমান। এবার মে 10, মিস্টার রহিমের নিকট পাওনা 8,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 7,800 টাকা প্রাপ্তি। তাহলে এখানে ডেবিট ক্রেডিট কী ছিল আমাদের একটু রাফ করে নিলে ভালো হবে। আমরা নগদ পেলাম কত? গুড। তাহলে নগদান ডেবিট ছিল 7,800 টাকা, আর কিছু বাট্টা ছাড় দেওয়া হয়েছে, বাট্টাও ডেবিট ছিল 200 টাকা। আর কার কাছ থেকে পাবো আমরা? রহিম। গুড। তাহলে এখানে হবে রহিম মানেই দেনাদার, রহিম হিসাব ক্রেডিট ছিল 8,000 টাকা, অর্থাৎ রহিমের নিকট থেকে আমরা টাকা পেতাম 8,000 আর নগদ পেলাম 7,800, আর তাকে কিছু ছাড় দেওয়া হয়েছে যাকে বলা হয় প্রদত্ত বাট্টা, যা হয় 200 টাকা। তাহলে আমাদের খেয়াল করতে হবে, এখানে আমরা লিখব রহিম হিসাব। তাহলে এখানে শুধু রহিম লিখলে হবে, রহিম। এবার নগদে করে আমরা দেখে দেখে লিখব 7,800 টাকা, বাট্টার করে 200 টাকা, অর্থাৎ ডেবিট, মোট ডেবিট হলো আমাদের 7,800 এবং 200, অর্থাৎ 8,000 টাকা। আর এই টাকাটা পাওয়া গেছে মিস্টার রহিমের নিকট থেকে। রহিম অবশ্যই দেনাদার, তাহলে এই বরাবর দেনাদারে করে বসবে 8,000 টাকা। খুবই সহজ। এবার আমরা পরেরটা দেখব। পরের তারিখ 15, পুরাতন আসবাবপত্র বিক্রয়। এর ডেবিট ক্রেডিট কী হবে? গুড। নগদান ডেবিট আর আসবাবপত্র ক্রেডিট। তাহলে আমরা এখানে লিখব আসবাবপত্র, আসবাবপত্র। টাকা পরিমাণ নগদে করে 5,000, আর আসবাবপত্র বিক্রয়, এখানে আমরা খেয়াল করি বিক্রয়, দেনাদার এবং অন্যান্য। যেহেতু আসবাবপত্র বিক্রয় একটা খাত, সেটা হচ্ছে অন্যান্য হিসাব খাত, তাহলে আমাদের এই বরাবর অন্যান্য হিসাব খাতে লিখতে হবে 5,000 টাকা। এবার 25 তারিখ। 25 তারিখ বলা আছে ব্যাংক সুদ প্রাপ্তি 1,000 টাকা। এই ডেবিট ক্রেডিট কী হবে? গুড। এখানে হবে ব্যাংক হিসাব ডেবিট এবং ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। তাহলে আমার এখানে লিখতে হবে ব্যাংক সুদ। 25 তারিখ লিখব আমরা ব্যাংক সুদ। তাহলে আমরা আগে শিখেছি সংজ্ঞাতে নগদ প্রাপ্তি এবং নগদ সমতুল্য প্রাপ্তি সবগুলোই নগদ প্রাপ্তি জাবেদায় আসবে। তাহলে এখানে এই ব্যাংক সুদটাও ব্যাংক হিসাবে টাকা বাড়ছে, এটাও নগদ সমতুল্য প্রাপ্তির অনুরূপ হবে। তাহলে আমাদের টাকা হবে 1,000, নগদে করে 1,000, আর ব্যাংক সুদ এটা অন্যান্য খাত, তার অন্যান্য খাতে বসবে 1,000। এবার 27 তারিখ, এটা আমরা আগে দেখেছি, যে সমস্ত লেনদেনের ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করলে এক পক্ষ ব্যাংক এবং অন্য পক্ষ নগদান হিসাব হয়, সেগুলো নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত হয় না। তাহলে 27 তারিখ বাদ। এবার 30 তারিখ, অতিরিক্ত মূলধন আনয়ন। ডেবিট ক্রেডিট কী হবে? গুড। এখানে হবে নগদান হিসাব ডেবিট আর অতিরিক্ত মূলধন মানে মূলধন হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখানে লিখব মূলধন। টাকার পরিমাণ 7,000, নগদে করে আমরা লিখব 7,000, অতিরিক্ত মূলধন এটা অন্যান্য খাত,
অন্যান্য খাতে লিখব 7,000। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ খুব সহজেই শুধুমাত্র ডেবিট এবং ক্রেডিট নির্ণয়করণ থেকেই নগদ প্রাপ্তি জাবেদা পোস্টিং দেওয়া শিখলাম। এবার বাকি কাজ খুবই সহজ, আমাদের খেয়াল করতে হবে। এই বরাবর আমরা যোগ করব, নগদের টাকাটা যোগ করতে চাই, তাহলে 800, 7, 8, 8, 5, 13, 13 সাথে 20, 0, 2, 3। তাহলে আমাদের মোট নগদ ডেবিট হচ্ছে 30,800 এবং বারটা হলো 200। এবার বিক্রয় ক্রেডিটগুলো আমরা এখন করতেছি। বিক্রয় আছে 10,000, দেনাদার আছে 8,000, আর এখানে কত হবে? 7 × 8, 8, 5, 13,000। এতক্ষণ আমরা এগুলো যোগ করলাম। এখানে আমাদের একটু জায়গা লাগবে, আমি বোর্ড মুছে নিচ্ছি। তোমরা সমাধান করার সময় অবশ্যই পেন্সিলে করবে, আমরা আগেও বলেছি। এবার এইটুকুন আমাদের কাজ শেষ। এই বরাবর আমি একটা রেখা টেনে নিলাম। এখন আমরা পোস্টিং দেওয়ার সময় লক্ষ্য করলাম যে পরিমাণ ডেবিট হয় ঠিক সেই পরিমাণ ক্রেডিট হয়, তাহলে যোগ শেষে যে আমরা যোগ বিয়োগ করব সেখানেও তাই দাঁড়াবে। তাহলে এখানে আমরা লিখব মোট ডেবিট টাকা। তাহলে প্রথমে আছে 30,800 যোগ 200 সমান 31,000। আমরা এখানে লিখব 31,000 টাকা। এখানে আবার লিখি এবং মোট ক্রেডিট টাকা বিক্রয়তে শুরু হবে। তাহলে এখানে 10,000 যোগ 8,000 যোগ 13,000 সমান 18, 8, 13, 8, 3, 11, 31। তাহলে এখানে হবে আমাদের 31,000। খুবই সহজ ব্যাপার, এখানে টাকা অবশ্যই মিলবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করলাম, আর সর্বশেষে দেখলাম মোট ডেবিট টাকা এবং মোট ক্রেডিট টাকা অবশ্যই সমান হয়। তোমরা বাসায় নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা প্রস্তুতকরণ করবে। শিক্ষার্থী বন্ধুরা, নবম শ্রেণীর শিক্ষার্থীদের হয়তো অ্যাসাইনমেন্টে ব্যস্ত আছো, তারপরেও এর ফাঁকে ছোটোখাটো একটা ক্লাস ফলো করা তেমন কঠিন কোনো কাজ নয়। আর দশম শ্রেণীর শিক্ষার্থীদের বেলায় বাহুল্য, তোমরা যারা এই নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করতে পারবে তারা অবশ্যই নগদ প্রদান জাবেদাও প্রস্তুত করতে পারবে। তাই আমি আজকে শুধুমাত্র তোমাদের এই 2 এবং 4 মোট 6 নম্বরের একটি অঙ্কেরই সমাধান করালাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।